হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। আজকে আমরা আলোচনা করব ফিনান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া। ফিনান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়ার উপর অলরেডি একটা ক্লাস আমরা আলোচনা করেছি। সেই ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম ফিনান্সিয়াল মার্কেটের ডিভিশন দুটো করেছিলাম, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এবং মানি মার্কেটের মধ্যে দুটো ভাগ করেছিলাম, একটা অর্গানাইজড, একটা আনঅর্গানাইজড। সেখানে আমরা আলোচনা করেছি কি আনঅর্গানাইজডকে নিয়ে। আজকে আমরা আলোচনা করব অর্গানাইজড সেক্টর নিয়ে। তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার আগে সবাইকে বলবো আগের ভিডিওটি দেখে নেওয়ার জন্য এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব, কোনো রকম স্কিপ না করে। এই জায়গা থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন এসে থাকে, আমরা আলোচনা করব এবং সবার সাথে কি কি কোয়েশ্চেন হতে পারে সেগুলোকে নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসে বলেছিলাম যে ফিনান্সিয়াল সিস্টেম সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। কি কি? একটা হচ্ছে মানি মার্কেট, আর একটা হলো কি ক্যাপিটাল। এবং মানি মার্কেটকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে আনঅর্গানাইজড এবং এটা করেছিলাম আজকে এটা করেছিলাম অর্গানাইজড। তার মধ্যে আমরা আলোচনা করেছি আনঅর্গানাইজড। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো কি অর্গানাইজড। ঠিক আছে, চলো। তাহলে এই যে অর্গানাইজড মানি মার্কেট, এই অর্গানাইজড মানি মার্কেটকে আমরা কতগুলো ভাগে ভাগ করব। তাহলে তার আগে আমাদের জানা দরকার যে অর্গানাইজড মানি মার্কেট। তো অর্গানাইজড মানি মার্কেটটা কি? আমরা আনঅর্গানাইজড পেয়েছিলাম যেগুলো সেন্ট্রাল ব্যাংক দ্বারা বা সেবি দ্বারা নিয়ন্ত্রিত নয়, কিন্তু এই আনঅর্গানাইজডে এগুলো সেন্ট্রাল আরবিআই বা সেবি দ্বারা নিয়ন্ত্রিত। এটা হচ্ছে কি অর্গানাইজড। তাহলে এই যে অর্গানাইজড, এই অর্গানাইজের ভাগগুলো প্রথমেই দেখে নেব। প্রথমে আসবো যেটা এই অর্গানাইজড মার্কেটের ভাগগুলো হচ্ছে, প্রথমে আসবো কল মানি মার্কেট। কি প্রথমে এলাম যেটা কি কল মানি মার্কেট। তাহলে কল মানি মার্কেট কাকে বলে? এই যে কল মানি মার্কেট, এই কল মানি মার্কেট হচ্ছে একটা শর্ট টার্ম ব্যাংক লোন। কি একটা যে শর্ট টার্ম ব্যাংক লোন, যেটাতে কোনো রকম রেগুলার প্রিন্সিপাল বা কোনো রকম ইন্টারেস্ট পেমেন্ট থাকে না, সেটা হচ্ছে কল মানি। এই যে মার্কেটটা যেখানে কল মানি মার্কেটের ডিলিংসটা হচ্ছে, সেটা হচ্ছে কল মানি মার্কেট। তাহলে হোয়াট ইজ কল মানি? তাহলে এভাবে বলতে হয়, ইট ইজ এ ভেরি শর্ট টার্ম ব্যাংক লোন that does not contain regular principal or interest payment. ক্লিয়ার? এটা হচ্ছে কল মানি, এবং যে মার্কেটে যেটা হচ্ছে সেটা হচ্ছে কল মানি মার্কেট। তাহলে প্রথমে আসবো হোয়াট ইজ কল মানি মার্কেট। কল মানি মার্কেট ইজ এ বেসিক্যালি ইন্টারব্যাংক মানি মার্কেট। কি ফার্স্ট যেটা পাবো কল মানি মার্কেটে, ইন্টার ব্যাংক মানি মার্কেট। কি কল মানি মার্কেট কি ইন্টার ব্যাংক মানি মার্কেট। তাহলে কি এই যে কল মানি, এখানে এই যে লোন গুলো বা ধার, লোন অর রেন্ট ফর ভেরি শর্ট টাইম, কি করা হয়? এই কল মানি মার্কেটে লোন বা রেন্টটা, ধারটা যেটা নেওয়া হয়, সেটা টাইম পিরিয়ডটা কিন্তু অনেকটাই কম থাকে। ক্লিয়ার? এই যে ফান্ডস গুলো, মেইনলি ফান্ডস আর একদিনের জন্য হয়। কি একদিন, যেটা এক নাইটের জন্য। যেমন ধরো এই জন্য এই যে এক নাইট বা একদিনের জন্য হয়, এটাকে এই জন্য বলা হয় নাইট বরোয়িং মার্কেট বা মানি অ্যাট কল। হঠাৎ করে বলা হলো, সেই জন্য কি এই যে এখানে ধারটা একদিনের জন্য দেওয়া হয় কল মানি মার্কেটে, তার জন্য এটাকে বলা হয় মানি অ্যাট কল বা নাইট বরোইড মার্কেট। তাহলে ফান্ডস আর borrowed or lent generally for one day.
কতদিনের জন্য? সাধারণত একদিনের জন্য হয়, and that's why this is called কি, এটা কি বলা হয়, নাইট বোরোইং মার্কেট বা মানি অ্যাট কল। ইট ইজ কল্ড কি, থার্ড কি পেলাম, নাইট বোরোইং মার্কেট বা মানি অ্যাট কল। কেন বলা হচ্ছে? এই যে শর্ট টার্ম জেনারেলি একদিনের জন্য যে লোনটা দেওয়া হয় সেটা কি বলা হচ্ছে, সেটা মিনিমাম কত, একদিনের জন্য। ক্লিয়ার? এবং এটা মিনিমাম পিরিয়ড একদিন থেকে 14 দিনের মধ্যে কি করা হয়, এই লোনটা দেওয়া হয়। কতদিন? 1 ডে টু 14 ডেজ। এই জন্য এটাকে কি বলা হচ্ছে, শর্ট নোটিস, শর্ট নোটিস লোন। তাহলে এই যে একদিন থেকে যত শর্ট টাইম পিরিয়ডটা শর্ট, তার জন্য এটা কি বলা হচ্ছে, শর্ট নোটিস। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু ঋণদাতা বা ঋণগ্রহীতা, যারা ঋণ নেবে এবং যারা ঋণ দেবে, এটা কি করে, চাওয়া মাত্র এই ঋণটা পরিশোধ করতে তারা বাধ্য থাকে। মানে কি, তাহলে কি হচ্ছে, খুব সহজে, খুব ইজিলি প্রসেসে এখানে কি হচ্ছে, এখানে টাকাটা কিন্তু নগদ টাকা এটা পরিণত হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে এই যে কল মানি মার্কেট বা কল মানিতে বড়োয়ার কারা বা লেন্ডার কারা বা কারা বড়োয়ার, তাহলে প্রথমে আসবো বড়োয়ার এবং লেন্ডার্স। এখানে এই যে শিডিউল যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, কোঅপারেটিভ যে ব্যাংকগুলো আছে, বা বিভিন্ন যে ব্যাংকগুলো মার্কেটে অপারেট করে, সেইগুলো হচ্ছে এখানে হচ্ছে এরা ধার নিতেও পারে এবং ধার দিতেও পারে। তাহলে কি, দ্য শিডিউল কমার্শিয়াল ব্যাংক, তারপর হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকস, তারপরে মার্কেটে যে ব্যাংকগুলো অপারেট করে, এগুলো কি বড়োয়ার এবং লেন্ডার্স। তাছাড়া শুধুমাত্র লেন্ডার কারা, এলআইসি, জিআইসি, মিউচুয়াল ফান্ড, আইডিবিআই, নাবার্ড, এরা কিন্তু শুধুমাত্র অপারেট অ্যাজ এ লেন্ডার, নট বড়োয়ার। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে এই কল মানি মার্কেটে লেন্ডার অ্যান্ড বড়োয়ার দুটোই কারা, কমার্শিয়াল ব্যাংক, তাছাড়া কারা, কোঅপারেটিভ ব্যাংক, এগুলো কি, এগুলো হচ্ছে কি লেন্ডার এবং বড়োয়ার্স। এবং এখানে এই যে কল মানি মার্কেটে বোথ লেন্ডার এবং বড়োয়ার দুটোই কারা, লেন্ডার অ্যান্ড বড়োয়ার কারা, এলআইসি, জিআইসি, মিউচুয়াল ফান্ড, সরি, এখানে এরা হচ্ছে লেন্ডার। লেন্ডার হচ্ছে এলআইসি, জিআইসি এবং মিউচুয়াল ফান্ড, আইডিবিআই, নাবার্ড। এইগুলো হচ্ছে কি এলআইসি, জিআইসি, মিউচুয়াল ফান্ড, আইডিবিআই, নাবার্ড, এগুলো শুধুমাত্র হচ্ছে লেন্ডার। তাহলে এটা গেল আমাদের কল মানি মার্কেট। এই যে কল মানি মার্কেটে যে রেটে টাকাটা যে সুদের হারটা দেওয়া হয় সেটাকে বলা হয় কল রেট, দ্য রেট অফ কল মানি। এই যে কল মানির যে রেটটা সেটাকে বলা হচ্ছে কি কল রেট। ক্লিয়ার? যে রেটে টাকাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কল রেট। তাহলে কি, দ্য রেট অফ কল মানি ইজ কল্ড কল রেট। ক্লিয়ার? এটা হলো আমাদের কল মানি। এই যে কল মানি বা কল মানি মার্কেটে, এই কল মানি মার্কেটের মেন গুরুত্বগুলো কি কি? তাহলে আমি কল মানি মার্কেটের গুরুত্বগুলো প্রথমেই যেটা বলতে হবে, এখানে লেনদেনের ব্যাপারটা খুব সহজে এবং ঋণগুলো খুব সহজে নগদ টাকায় রূপান্তরিত হয়ে যায়। তাছাড়া বিভিন্ন আন্তঃব্যাংকীয় লেনদেন, কোনো ধরো একটা ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানে বা কোনো ব্যাংকে কি হয়, ধরো তাদের টাকার ঘাটতি আছে, সে কি করলো, অন্য একটা ব্যাংক থেকে ঋণ নিল এবং বা কোনো ব্যাংকের একটা টাকা এক্সট্রা আছে, সে একটা ব্যাংকে দিয়ে সাহায্য করলো, উদ্বৃত্ত যে টাকাটা সেটা কাজে লেগে যাচ্ছে। কি, তাছাড়া মেনলি কল মানি মার্কেট যদি সচল থাকে তাহলে মূলধনী যে বাজারগুলো সেখানে বিনিয়োগ করে থাকে। ক্লিয়ার? তাছাড়া এই যে কল মানি মার্কেটে
এই যে এখানে খুব শর্ট টার্ম মানে খুব ছোট্ট, যেমন 1 দিন 2 দিন 5 দিন 10 দিন, এই শর্ট টার্মের জন্য লোন পাওয়া যায়। এই জন্য কল মানি মার্কেট যেটা, সেটা কিন্তু বাজারের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ক্লিয়ার? এটা হলো কল মানি মার্কেট। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি কি কোশ্চেন হতে পারে? কল মানি মার্কেট কি ধরনের মানি মার্কেট, শর্ট টার্ম, লং টার্ম বা ইন্টার ব্যাংক, এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। এটা শর্ট টার্ম মানি মার্কেট, এটা মেইনলি বাজার হয় ইন্টার ব্যাংক, এবং কি কারা কারা বোরোয়ার, কারা লেন্ডার, কারা শুধুমাত্র বোরোয়ার বা কারা শুধুমাত্র লেন্ডার, এটা আমাদের জানতে হবে। বা কল মানি মার্কেটে যে রেটে টাকাটা দেওয়া হয় সেটাকে কি বলা হয়? ক্লিয়ার? বা এখানে গুরুত্বগুলো আমরা একটু দেখে নেব। গুরুত্বগুলো আমি আবার রিপিট করে দিচ্ছি। এখানে কল মানি মার্কেটে খুব সহজে টাকার মাধ্যমে ঋণটা খুব সহজে নগদ টাকায় পরিণত হয়। এটা আন্তঃব্যাংকীয় লেনদেন হয় বলে কিন্তু বাজারটা খুব সচল থাকে। এটা কল মানি মার্কেটে মূলধনী বাজারে বিনিয়োগ বাড়ে, মূলধনী বাজারগুলোতে বিনিয়োগ করে থাকে কল মানি মার্কেটের ফলে। এই জিনিসগুলো আমরা কল মানি মার্কেটে পড়লাম। ক্লিয়ার? এরপর আমরা আসবো আরো একটু গুরুত্বপূর্ণ, যে ট্রেজারি বিলস। অর্গানাইজড মানি মার্কেটের আরেকটি ইম্পর্টেন্ট ভাগ হলো কি? ট্রেজারি বিল। ট্রেজারি বিল যেটাকে আমরা তাছাড়া বলা হয় বিল মার্কেটে দুটো ভাগ করা যেতে পারে ট্রেজারি বিল। আমরা প্রথমে একটা ভাগ করে আলোচনা করব ট্রেজারি বিল। ট্রেজারি বিলকে আমরা বলে থাকি টি বিলস বা ট্রেজারি বিলস। ট্রেজারি বিলটা কখন ব্যবহার করা হয়? যখন ধরো যখন সরকার টাকা দরকার পড়ে তখন ট্রেজারি বিল ইস্যু করে। কি? যখন সরকারের টাকা দরকার পড়ে তখন ট্রেজারি বিল ইস্যু করা হয়। তাহলে কি? তাছাড়া গভর্নমেন্ট বন্ড, ট্রেজারি বিল আর গভর্নমেন্ট বন্ডের মধ্যে পার্থক্য কি? ট্রেজারি বিল কি? when the government need money for a shorter period, কি? যখন টাকাটা সরকারের দরকার খুব একটা শর্ট টাইমের জন্য, সেটা হচ্ছে ট্রেজারি বিলের মাধ্যমে। এবং যখন সরকারের টাকার দরকার লং টার্ম, মিনিমাম 5 বছরের উপরে, সেটাকে হচ্ছে কি? সেটা হচ্ছে গভর্নমেন্ট বন্ডস। ক্লিয়ার? তাহলে আমরা আসবো আজকে আলোচনা করব কি? ট্রেজারি বিল। তাহলে ট্রেজারি বিল কি? when the government in the financial market raise money, এটা যখন সরকারের টাকা দরকার হয় তখন সরকার কিন্তু দুটো জিনিস ইস্যু করে। কি কি? একটা হচ্ছে ট্রেজারি বিল আর একটা হচ্ছে গভর্নমেন্ট বন্ড। তাহলে ট্রেজারি বিলটা কি? ট্রেজারি বিলটা যে শর্ট টার্ম লোন, যখন সরকারের কম সময়ের জন্য লোনের প্রয়োজন হয় সেটা ট্রেজারি বিল। এবং সরকারের যখন 5 বছরের বেশির জন্য ঋণ দরকার হয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গভর্নমেন্ট বন্ড। ক্লিয়ার? তাহলে এই ট্রেজারি বিলগুলো মানি মার্কেটের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবং কি এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকারের যখন কোনো ঋণ দরকার হয় তখন এটা কি? ট্রেজারি বিল ইস্যু করে। ক্লিয়ার? এবং এই যে এখানে কিন্তু ফেস ভ্যালু থেকে যে ভ্যালুটা, অরিজিনাল ভ্যালুটা অলওয়েজ কম হয়। তাহলে কি? হোয়াট ইজ ফেস ভ্যালু? তাহলে এটা মেইনলি সিকিউর কি করে? ডিসকাউন্ট করা হয়, ফেস ভ্যালুর উপরে ডিসকাউন্ট করা হয়। কি রকম ভাবে? তাহলে কি? এবং কিভাবে ইনভেস্টরকে কি রিটার্ন দেওয়া হয়? ডিফারেন্স বিটুইন দ্য ম্যাচুরিটি ভ্যালু এন্ড দ্য ফেস ভ্যালু। কি? ডিফারেন্স বিটুইন দ্য ম্যাচুরিটি ভ্যালু এন্ড দ্য ফেস ভ্যালু অর দ্য ইস্যু প্রাইস। ক্লিয়ার? তাহলে ধরো তুমি আমাকে টাকা 100 টাকা আমি ধরো আমার দরকার, আমি 100 টাকা নিলাম, কিন্তু আমি যদি তোমাকে 100 টাকাই ফেরত দিই তাহলে তুমি কি আমাকে টাকা দেবে? না, দেবে না। তাহলে কি করা হচ্ছে? আমি বললাম ফেস ভ্যালু 100 টাকা, আমাকে 90 10% ডিসকাউন্টে দিতে বললাম। 10% ডিসকাউন্টে দিলে আমি কি করলাম? যখন তোমাকে রিটার্ন করছি, কি কত টাকা ফেরত দিচ্ছি? তোমাকে 100 টাকাই ফেরত দিচ্ছি। তাহলে কি ইনভেস্টর হচ্ছে রিটার্ন, যে ডিফারেন্স বিটুইন দ্য ম্যাচুরিটি ভ্যালু রিটার্ন টু দ্য ইনভেস্টর, কি যাচ্ছে? রিটার্ন টু দ্য ইনভেস্টরের কাছে কি রিটার্ন যাচ্ছে? ইনভেস্টরের কাছে রিটার্ন যাচ্ছে ডিফারেন্স, দুটো কিসের ডিফারেন্স?
দুটো ম্যাচুরিটি ভ্যালু বা ফেস ভ্যালুর সাথে ইস্যু প্রাইস, ধরো কি ডিফারেন্স বিটুইন face value and কার ডিফারেন্স হচ্ছে, এখানে ডিফারেন্স হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু বা ফেস ভ্যালুর সাথে ইস্যু প্রাইসের, কি ফেস ভ্যালু এবং ম্যাচুরিটি ভ্যালু এবং ইস্যু প্রাইসের মধ্যে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে ইনভেস্টরের কাছে রিটার্ন যাচ্ছে। তাহলে কি ট্রেজারি বিল গভর্নমেন্ট কখন ইস্যু করে, যখন শর্টার টাইম পিরিয়ডের জন্য সরকারের টাকা দরকার হয় তখনই ট্রেজারি বিল ইস্যু করে। তাই ট্রেজারি বিলের মেয়াদ কতদিন হয়, আপ টু 365 ডেজ, আপ টু 365 দিন ট্রেজারি বিল। তাহলে ট্রেজারি বিল কি হলো, ট্রেজারি বিল হলো 365 দিনের জন্য 365 ডেজের জন্য ট্রেজারি বিল ইস্যু করা হয়ে থাকে। ক্লিয়ার? ভারতে প্রথম ট্রেজারি বিল কবে ইস্যু করা হয়, ফার্স্ট ভারতে প্রথম ইস্যু করা হয় 1917 সালে, ফার্স্ট ইস্যুড। তাহলে ভারতে ট্রেজারি বিল কবে প্রথম ইস্যু করা হলো, 1917 সালে। এবং এই যে ট্রেজারি বিল, এই ট্রেজারি বিলকে বলা হয় জিরো কুপন বন্ডস। কি বলা হচ্ছে, জিরো কুপন বন্ডস। তাহলে এই যে ট্রেজারি বিল, এই ট্রেজারি বিলকে কেন জিরো কুপন বন্ড বলা হচ্ছে, এই ট্রেজারি বিলকে জিরো কুপন বন্ড বলার একটাই কারণ, ইস্যুড অ্যাট এ ডিপ ডিসকাউন্ট। কি হয়, ডিপ ডিসকাউন্ট, এই যে এর যে ফেস ভ্যালুটা থাকে তার উপরে একটা ডিসকাউন্ট হয় এবং কি এটার জন্য কোনো ইন্টারেস্ট পেমেন্ট করতে হয় না, তার জন্য এটাকে বলা হচ্ছে কি জিরো কুপন বন্ডস। ক্লিয়ার? তাহলে এই যে ট্রেজারি বিল, এই ট্রেজারি বিল মেইনলি কাদের কাছে বিক্রয় করা হয় বা কাদের কাছ থেকে বা কাদের এরা চাহিদা পূরণ করে, এই যে কেন্দ্রীয় সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে এই ট্রেজারি বিলগুলো জনগণ এবং রিজার্ভ ব্যাংকের কাছে কি করে বিক্রয় করে থাকে এবং কি এরপরে বিক্রয় করে সরকারের যে ঘাটতিগুলো সেগুলো পূরণ হয়ে যায়। এখানে এই যে বিলগুলো, এই যে ট্রেজারি বিলগুলো, এই যে ট্রেজারি বিলগুলোর মধ্যে ম্যাক্সিমাম যে পার্সেন্ট 77 থেকে 97% পর্যন্ত, এই 77 থেকে 97% পর্যন্ত এর এই বিলটার মেন মালিকানা ধারককে, মেন ধারক হচ্ছে আরবিআই, এবং বাকি যে 3% থাকে, বাকি 77 থেকে 97 বাদ দিলে যে পার্সেন্টটা থাকে সেই পার্সেন্টের ধারক কারা, এই যে বিজনেস ব্যাংকগুলো আছে বা মিউচুয়াল ফান্ড বা প্রভিডেন্ট ফান্ড বা প্রাইমারি ডিলার বা পাবলিক সাধারণ। ক্লিয়ার? এই যে এটা গেল আমাদের কি এই যে 70 to 97% বাদ দিয়ে যে পার্সেন্টটা থাকছে ট্রেজারি বিলের, সেখানে কারা ধারক, মেইনলি এখানে মেইন ধারক হচ্ছে আরবিআই, ওখানে ধারক হচ্ছে কারা, পিপল, বিজনেস ব্যাংক, মিউচুয়াল ফান্ড, প্রভিডেন্ট ফান্ড। দ্যাটস অল। ক্লিয়ার? এছাড়াও আমরা আসবো এই যে ট্রেজারি বিল, এই যে ট্রেজারি বিলকে দুই রকম ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে জেনারেল ট্রেজারি বিল আর একটা হচ্ছে অ্যাডহক ট্রেজারি বিল। জেনারেল ট্রেজারি বিল আর একটা হচ্ছে অ্যাডহক ট্রেজারি বিল। জেনারেল ট্রেজারি বিল এবং অ্যাডহক ট্রেজারি বিল, এই তার মধ্যে বর্তমানে কিন্তু দুটো ট্রেজারি বিল নেই, বর্তমানে কিন্তু এই অ্যাডহক ট্রেজারি বিল যেটা সেটাকে রিমুভ করা হয়েছে, বর্তমানে আছে জেনারেল ট্রেজারি বিল। এখানে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই ট্রেজারি বিলগুলো অনলি ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে ট্রেজারি বিল কারা ইস্যু করতে পারে, ট্রেজারি বিল শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করতে পারে এবং ট্রেজারি বিলের মিনিমাম অ্যামাউন্ট হলো 25,000 টাকা। তাহলে কত, ট্রেজারি বিলের মিনিমাম অ্যামাউন্ট হলো 25,000 টাকা, যেটা ইনক্রিজ করতে থাকে
এর মাল্টিপল 25, 50, 75, 1 লাখ এইভাবে ট্রেজারি বিল গুলো ইনক্রিজ হতে থাকে পরপর পার্ট ভাবে। ঠিক আছে, এরপর আমরা আসবো ট্রেজারি বিলের যে ভাগগুলো আছে সেগুলোকে নিয়ে। তাই ট্রেজারি বিলগুলো কয় ধরনের হয়? ট্রেজারি বিলগুলো মেইনলি যখন প্রথম ট্রেজারি বিল এসেছিল, মেইনলি ট্রেজারি বিল ছিল 5 ধরনের। 5 টাইপস। এই 5 ধরনের ট্রেজারি বিল গুলো কি কি? একটা হচ্ছে 14 ডেজ ট্রেজারি বিল, যেটা ইন্টারমিডিয়েট ট্রেজারি বিল হচ্ছে, বা 14 ডেজ একটা অপশনেবল আছে। এই দুটো কিন্তু বাদ দেওয়া হয়, এই দুটো নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব না। আমরা আলোচনা করব যে তিনটে মেইনলি এখন আছে, 91 ডেজ, 182 ডেজ আর 364 ডেজ। তাহলে কি 14 ডেজ টি বিল, 14 days T-bill optional, এই দুটো কিন্তু আমাদের এক বর্তমানে নেই, এই দুটো কিন্তু 2001 সালের পর এই দুটোকে কি করা হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই দুটোকে আমরা আসছি না। আমরা 5টা টাইপের দুটো টাইপ বললাম, এই দুটো টাইপকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের আছে একটা হচ্ছে 91 days T-bill, এটা হচ্ছে 182 days টেবিল, আর এটা হচ্ছে 364 days টেবিল। তাহলে এই যে 182 প্রথমে আসবো, এই প্রথম আসবো 91 days টেবিল, যেটা 91 days টেবিল, এই যে এর অকশনটা কতদিন? অকশন হচ্ছে অকশন উইকলি, প্রত্যেক সপ্তাহে এটা অকশন হয়। এবং কি প্রত্যেক ওয়েডনেসডেতে কবে হয়? এভরি ওয়েডনেসডে। অকশনটা কবে হয়? এভরি ওয়েডনেসডে। এবং কি এটা হলো 91 ডেজ। 182 ডেজ কি? 182 ডেজ যে ট্রেজারি বিল আছে, 182 ডেজ ট্রেজারি বিল কি? এটা অল্টারনেট ওয়েডনেসডেতে। কি প্রত্যেকটা অল্টারনেট, আজকে একটা যদি ওয়েডনেসডে হয়, নেক্সট ওয়েডনেসডে হবে না, তারপরে অল্টারনেট ওয়েডনেসডে হবে 15 দিন ছাড়া ছাড়া। এবং কি এই যে 182 ডেজ যে ট্রেজারি বিল আছে, এই 182 ডেজ ট্রেজারি বিল কিন্তু এখানে কি এই 180 প্রথমে এটাকে কি করেছিল? এই ভোগুল যে গ্রুপ অফ কোম্পানি, এটা 182 ডেজ এবং 360 যে ট্রেজারি বিল আছে, এই দুটোকে কি করা হয়? এটাকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। এবং লাস্ট যেটা আসবে 364 ডেজ টেবিল, এটা অকশন প্রত্যেক 15 দিন ছাড়া হয়, কিন্তু অল্টারনেটিভ ওয়েডনেসডে, যে ওয়েডনেসডেতে 182 ডেজ ট্রেজারি বিলটা অকশন হয় না, সেই বাকি যে ওয়েডনেসডেটা থাকে অল্টারনেট, সেখানে হয় 364 ডেজ ট্রেজারি বিল। ক্লিয়ার? এই যে ট্রেজারি বিল, এই ট্রেজারি বিল থেকে কোশ্চেন হতে পারে। এই ট্রেজারি বিল থেকে কোশ্চেন হতে, ট্রেজারি বিল কি ধরনের লোন দেয়, ট্রেজারি বিল কখন ইস্যু করা হয়, ট্রেজারি বিল ও গভর্নমেন্ট বন্ডস এর মধ্যে ডিফারেন্স কি, তাছাড়াও ট্রেজারি বিলের 77 থেকে 97% হোল্ডারের মালিকানা কার, বাকিদের কার, এগুলো আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসে থাকে। মেইনলি ট্রেজারি বিল কিন্তু এই যে 91 ডেজ ট্রেজারি বিল বা 182 ডেজ ট্রেজারি বিল বা 364 ডেজ ট্রেজারি বিল, এগুলো আমাদের আরেকটি ভাগ। তাহলে আমরা দুটো ভাগ বললাম, এখানে অর্গানাইজ সেক্টরের দুটো ভাগ নিয়ে আলোচনা করলাম, কি কি? কল মানি মার্কেট এবং ট্রেজারি বিল মানি মার্কেট। ঠিক, এরপর আমরা যেটা আসবো রেপো মার্কেট। এই রেপো মার্কেট, রেপো মার্কেট, এই যে রেপো কথাটি, এই রেপো কথাটির অর্থ কি? রিপারচেজিং অপশন। রিপারচেজিং অপশন থেকে রিপারচেজিং অপশন, রিপারচেজিং অপশন এই কথা থেকে এই রেপো কথাটা এসছে। অ্যাকচুয়ালি রেপো হচ্ছে রেট অফ রিপারচেজ, রেট অফ রিপারচেজ, এই কথাটি রেট অফ রিপারচেজ
এই রেট অফ রিপারচেজের অ্যাক্রোনিম হচ্ছে রেপো। তাহলে কি রেপো কথাটির বেসিক মেইনলি কি স্ট্যান্ডস ফর রেপো স্ট্যান্ডস ফর রিপারচেজিং অপশন। মেইনলি এই যে রেপো কথাটির অ্যাক্রোনিম হচ্ছে কি রেট অফ রিপারচেজ। ক্লিয়ার? তাহলে এই বর্তমান যুগে এই যে ইকোনমিক রিফর্মসের যুগে এটা কিন্তু এই মানি মার্কেটের একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এই যে রেপো, এখানে দুটো টার্ম আমরা পাবো, একটা হচ্ছে রেপো আর একটা রিভার্স রেপো। তাহলে এই যে রিপো কথাটা ইন্ট্রোডিউস করা হলো কবে? রিপো কথাটা ইন্ট্রোডিউস করা হলো ডিসেম্বর 92। কত সালে? 1992 সালের ডিসেম্বরে এই রিপো কথাটা বা রেপো কথাটা ইন্ট্রোডিউস করা হলো। ক্লিয়ার? এবং এই যে রিভার্স রেপো ঠিক উল্টো, মানে রেপোর উল্টো রিভার্স রেপোটা কি করা হলো? ইন্ট্রোডিউস করা হলো কবে? নভেম্বর 1996। তাহলে আমরা যে আগে এরপর আসবো হোয়াট ইজ রেপো এন্ড হোয়াট ইজ রিভার্স রেপো কি। তাহলে যদি প্রথমে রেপো আসবো, রেপোটা কি? যদি ধরো কোনো ব্যাংক আরবিআই এর কাছ থেকে কি করা হয়, মানে ব্যাংকের যদি ধরো কি ঋণ নেয়, তখন যে মানে ব্যাংকের যে টাকাটা প্রয়োজন পড়বে, তাহলে কি হবে? কিসের বিনিময়ে? তার যে ব্যাংক, তার যে সোনা বা কোনো সরকারের নথি ইত্যাদি আরবিআই কে বাট্টা করে। আরবিআই কে এগুলো বাট্টা করে কি সোনা বা কোনো সরকারি নথি সেগুলোকে বাট্টা করে আরবিআই এর কাছ থেকে ঋণ নেয় যখন কোনো ব্যাংক, সেটা হচ্ছে কি রেপো রেট। তাহলে রেপো রেট কি মানে কি? এই যে রেপো হচ্ছে যখন ব্যাংকগুলো আরবিআই এর কাছ থেকে ব্যাংক সোনা বা কোনো সরকারি নথি জমা রেখে বা বাট্টা রেখে কি করে ঋণ নেয়, তাকেই বলা হচ্ছে রেপো। এবং এই যে রেপো থেকে একটা ধারণা আমরা পেয়ে যাই, রেপো রেটের ধারণা পেয়ে যাই। এবং যে রেটে আরবিআই এই ব্যাংকগুলোকে যে রেটে যে সুদের হারে এই ব্যাংকগুলোকে টাকাটা দেয়, সেটাই হচ্ছে রেপো রেট। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কি রেপো কি ব্যাংকগুলোকে যখন আরবিআই সরকারের নথি বা সোনার বিনিময়ে যখন টাকা দেয়, সেটাকে যে ঋণটা দেয় সেটাই হচ্ছে রেপো। এবং যে সুদের হারে দেয় বা যে রেটে দেয় সেটা হচ্ছে রেপো রেট। ক্লিয়ার? এরপর আসবো রিভার্স রেপো। তাই রিভার্স রেপো কি? যেটা 1996 সালে নভেম্বরে ইন্ট্রোডিউস হয়েছিল। এই রিভার্স রেপো হচ্ছে যখন আরবিআই এর টাকার দরকার পড়ে, তখন কি করে আরবিআই যখন ব্যাংকগুলোর কাছ থেকে টাকা ধার নেয়, মানে কি গভর্নমেন্টের যে সিকিউরিটি গুলো জমা রেখে সেগুলো যখন ব্যাংকের কাছ থেকে আরবিআই ধার নেয়, সেটা হচ্ছে রিভার্স রেপো। ব্যাংক যখন আরবিআই এর কাছ থেকে ধার নিচ্ছে, সেটা হচ্ছে রেপো। আর আরবিআই যখন ব্যাংকের কাছ থেকে নিচ্ছে, সেটা হচ্ছে রিভার্স রেপো। এবং ব্যাংকগুলো যে রেটে কি করা হয়, ব্যাংকগুলো যখন যে রেটে আরবিআই কে টাকাটা দিচ্ছে, সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কি কি? রেপো পেলাম, তাহলে চারটে পেয়ে গেলাম। রেপো পেলাম, রিভার্স রেপো পেলাম, রেপো রেট পেলাম এবং রিভার্স রেপো রেট পেলাম। তাহলে চারটে পেয়ে গেলাম। রেপো কি? সহজ বাংলা আমরা সিঙ্গেল লাইনে মনে রাখবো কি? ব্যাংকগুলোকে ঋণ দিচ্ছে আরবিআই, সেটা হচ্ছে রেপো। যে সুদের হারে দিচ্ছে সেটা রেপো রেট। ব্যাংকগুলো আরবিআই কে টাকা দিচ্ছে, ঋণ দিচ্ছে, সেটা হচ্ছে রিভার্স রেপো। যে রেটের হারে দিচ্ছে সেটা হলো কি রিভার্স রেপো রেট। এরপর আসবো ইন্টার ব্যাংক রেপো কি? ইন্টার ব্যাংক রেপো। ইন্টার ব্যাংক রেপো কি? যখন ব্যাংকগুলো একটা ব্যাংক আর একটা ব্যাংকে ধার দিচ্ছে বা একটা ব্যাংক আর একটা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, সেটা হচ্ছে ইন্টার ব্যাংক রেপো। এবং যে সুদের হারে তারা
এই ঋণ দেওয়া নেওয়া করছে সেটা হচ্ছে ইন্টার ব্যাংক রেপো রেট। তাহলে কি, এবং তাহলে এই যে রেপো আমরা পেলাম, রেপো পেলাম, রিভার্স রেপো পেলাম, এবং কি ইন্টার ব্যাংক রেপো পেলাম। এই যে মার্কেটটা, এই যে স্বল্প মেয়াদী লেনদেনের যে মার্কেটটা, সেটাই হচ্ছে কি রেপো মার্কেট। ক্লিয়ার? তাহলে কি, যে স্বল্প মেয়াদী লেনদেনের যে মার্কেটটা বা এই যে লেনদেনের মাধ্যমে যে মার্কেটটা গড়ে উঠছে সেটাই কি রেপো মার্কেট। The short term transaction took place in which market, that is known as repo market. কি, the short term transaction took place in which market, that is known as repo market. Clear? এই যে ভারতের টাকার বাজারের এই যে স্থিতিশীলতা স্থির আছে এবং বা অর্থনৈতিক যে স্থিতিশীলতা আছে, এটার কারণ কিন্তু এটা কিন্তু মেইনলি পুরো জিনিসটা স্থিতিশীলতা বা অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে কিন্তু এই রেপো মার্কেটের মাধ্যমে। ক্লিয়ার? এই গেল আমাদের রেপো মার্কেট। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি কল মানি মার্কেট, তাছাড়া আলোচনা করলাম ট্রেজারি বিল মার্কেট এবং রেপো মার্কেট। আমরা তিনটে ভাগ আলোচনা করলাম অর্গানাইজ সেক্টরে। এরপর আমরা পরবর্তী ক্লাসে যে ইকোনমিক্সের ক্লাস থাকবে সেখানে আমরা আলোচনা করব কমার্শিয়াল বিল মার্কেট, বিল অফ এক্সচেঞ্জ মার্কেট, সার্টিফিকেট অফ ডিপোজিট মার্কেট, কমার্শিয়াল পেপার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড, এবং কি শিডিউল এবং নন শিডিউল ব্যাংকগুলোকে নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। ঠিক আছে? ক্লিয়ার? আমরা এই তিনটে কল মানি মার্কেট, ট্রেজারি বিল মার্কেট এবং রেপো মার্কেট, এই তিনটে ভিডিওটি দেখার পর যদি কোনো কোয়েরি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে বা কারো কোনো বুঝে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের প্রবলেমটা কি। আমরা এগুলোর সাথে সাথে আমরা নতুন সিরিজ চালু করতে চলেছি, WBCS মেন্স সিরিজ 2014 থেকে 2014 টু 2019 প্রত্যেকটা এক্সামের যে মেন্স এক্সাম হয়েছে সেখান থেকে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ মেন সিরিজ চালু করছি। প্রত্যেক দিন এই 2014 থেকে 19 পর্যন্ত এটা নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার? অবশ্যই আমাদের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল ট্রেজার স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী